যে কোনো রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানিকে টেক্কা দিতে পারবে আমার রান্না করা এই পাক্কি বিরিয়ানিটা। তো আজকে আপনাদের সাথে আমি পাক্কি বিরিয়ানির রেসিপি শেয়ার করব, সেই সাথে শেয়ার করব কী ধরনের মশলা দিয়ে আমি পাক্কি বিরিয়ানি রান্না করি বা মশলাটা আমি কিভাবে মেক করি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি পাক্কি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপি। আর হচ্ছে এই রেসিপিতে যদি আপনারা পুরোটা ফলো করেন তাহলে পারফেক্ট একটা পাক্কি বিরিয়ানি পাবেন, যেটা টেস্ট একেবারেই দোকানের থেকে অনেক বেশি বেস্ট হয়। রান্নার শুরুতেই আমি জাফরানটা একটু গরম দুধের মধ্যে গুলিয়ে রাখবো, কারণ হচ্ছে জাফরানটা যত বেশি টাইম মিনিমাম আপনার 2 ঘন্টা যদি ভিজায় রাখা যায় তাহলে সুন্দর কালারটা বের হয় আর একদম মোমের মতো গলে যায়। আর এর মাঝখান থেকে আমার যেহেতু কাঠবাদাম আগে থেকে ভিজানো ছিল না, আমি গরম পানি দিয়ে কাঠবাদামটাও ভিজিয়ে দেবো। কারণ হচ্ছে এমনিতেই যদি আপনি কাঠবাদাম ভিজিয়ে রাখেন তাহলে অনেকটা টাইম লাগে নরম হতে, আর যদি হাতে সময় না থাকে তখন গরম পানি দিয়ে ভিজিয়ে দেবেন। আর দেখেন এদিকে আমার জাফরানের রং কিন্তু ছাড়তে শুরু করেছে, তো আমার কাছে মনে হচ্ছিল জাফরানের পরিমাণ একটু কম, যার জন্য আরও কয়েকটা পাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। মাংস ম্যারিনেট করার জন্য আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে আমার পুরা রান্নাতে যতটা মশলা লাগবে তার অর্ধেকটা ম্যারিনেশনের মধ্যে দিয়েছি আর বাকি অর্ধেকটা পরে রান্নার মধ্যে দেব। আর এখন আমি গরম মশলা আর বিরিয়ানির মশলা বানিয়ে নেব। আমি যেটা করি একসাথে অনেকগুলো তৈরি করে রাখি, কারণ এই মশলাটা মেক করা অনেক বেশি ঝামেলার। তো আমার ঘরে জিরাও ছিল না, আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, যার জন্য অনেক দিন যাবত মশলায় আমার বেটে খেতে হচ্ছিল। তো ছোট একটা গ্রাইন্ডার ছিল, ভাবলাম আজকে যেহেতু মশলা করছি একটু বেশি করে রাখবো। আর আমার জিরাটা ফাঁকি করা হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো একটু হালকা টেলে নিয়েছিলাম, যেহেতু মশলাগুলো আমার ফ্রিজে ছিল, আমি একসাথে অনেক মশলা ইন্ডিয়া থেকে আনিয়ে রাখি এবং সেগুলো ফ্রিজে সংরক্ষণ করি। তো আমি আমার কাচ্চির মশলাটাও তৈরি করে ফেলেছি। আর এখানে পোস্ত বাটা, বাদাম বাটা, আদা রসুন বাটা এগুলো সব করে নিলাম, পেঁয়াজও কেটে নিয়েছি। আসলে আমার ব্লেন্ডার নষ্ট, যার জন্য সব কিছু বেটে নিয়েছি। আপনাদের ব্লেন্ডার থাকলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারবেন। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, যেহেতু বছরে 2-1বার কাচ্চি খাওয়া হয়, কাচ্চির মশলাগুলো আমি একদম টাটকা পাটায় বেটে নিতেই পছন্দ করি। আমার কাছে মনে হয় এতে টেস্টটা একটু ভালো আসে। আর এখানে যে আলুগুলো দেখছেন এগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ঘন্টাখানেকের মতো। এখন আলুগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আসলে মাখিয়ে রাখার পর কালো হয়ে গেছে, কালো হওয়ার কারণটা আমি জানি না। আপনাদের যদি কোনো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কালো হলো কিন্তু লাস্টে খেতে এটার টেস্ট ভালো এসেছিলো। এখানে তেলের সাথে আমি কিছু পরিমাণ ঘি মিশিয়ে নিয়েছি। এখন বেরেস্তা করে নেব। আর বেরেস্তাটা একটু বেশি পরিমাণ করব, কারণ কাচ্চিতে পেঁয়াজের বেরেস্তার পরিমাণটা একটু বেশি লাগে। বা আমার কাছেও তেহারি, বাচ্চি এই ধরনের খাবারগুলোতে বেরেস্তাটা অনেক বেশি পছন্দ। তো বেরেস্তার অর্ধেকটা উঠিয়ে রেখে বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে আমি যেটা করেছিলাম, যে মাংসটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম ওটার মধ্যে যেই তেহারির বা কাচ্চির মশলাটা আমি বানিয়েছিলাম, সেই কাচ্চির মশলাটা মেখে আরও ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। তো সেটার ফুটেজ আমার নেওয়া হয়নি। আপনাদের হাতে যদি আগে থেকেই বিরিয়ানির মশলাটা করা থাকে তাহলে আপনারা যখন প্রথম ম্যারিনেট করবেন তখনই বিরিয়ানি মশলাটা দিয়ে দিবেন। আমার হাতে যেহেতু বিরিয়ানি মশলাটা করা ছিল না, যার জন্য আমি আগে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, পরে বিরিয়ানি মশলাটা অ্যাড করেছিলাম। তো দেখেন আমার কাছে আলুগুলো একটু কম মনে হয়েছে, কারণ আমার ভাই আলু অনেক বেশি পছন্দ করে, তো তার জন্যে আলু বেশি করে দেওয়া। আমি এখানে আজকে মাংস নিয়েছি 3 কেজির মতো। মাংসটা আমি একবার কষিয়েছিলাম, কষিয়ে আবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি। পানি দিয়ে যখন প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে, তখন 80% না 90% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আসলে কাচ্চি রান্নায় অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, পাকিতেও সেম অনেকগুলো স্টেপ ফলো করতে হয়। আর রান্না করতে গেলে রান্নাঘরের অবস্থা কিন্তু অনেক বেশি বাজে হয়ে যায়, যেটা আমার চারপাশে এরকম মশলা ছিটছে দেখতে পাচ্ছেন। আজকে যেটা হয়েছে, আমার রান্না করা পাত্রগুলো তুলনামূলকভাবে একটু ছোট হয়ে গেছে। তো যখন একেবারে রান্নার শেষ পর্যায়ে তেল ছাড়তে শুরু করবে সেই অবস্থায় আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচগুলো অবশ্যই মাঝখান থেকে কেটে দেবেন। আমার যেহেতু ছোট বেবি আছে, ঝাল খেতে পারে না, যার জন্য আমি মরিচগুলো কেটে দিলাম না। তবে বিশ্বাস করেন, যদি মরিচগুলো কেটে দেন এটার টেস্ট কিন্তু আরও অনেক বেশি ভালো হয়। তো দেখুন যেই পর্যায়ে এরকম মশলা থেকে পোড়াটা তেল ছেড়ে দেবে, আমি একেবারে লো হিটে চুলার একপাশে এটাকে বসিয়ে রাখবো। আর এই চুলার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি পানি, কারণ পাক্কির যেই রান্নাটা আছে সেই রান্নার জন্য চালটা প্রায় 70% কুক করে নিতে হয়। তো আমি পানির মধ্যে দিয়ে দিব শাহজিরা, তারপর এটার সাথে আরও অ্যাড করব পর্যাপ্ত পরিমাণ লবণ,
গোলমরিচ, তারপর কাবাব মশলা যেটা আছে, কাবাব চিনি যেটাকে বলে, আমি কাবাব চিনি নামে চিনি, অন্য কোনো নাম আছে কিনা জানি না। সেই সাথে একটা এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। এখানে চালের লবণের ব্যাপারটা যেটা খেয়াল রাখতে হবে, পানিটা যদি নোনতা হয় তাহলে বুঝতে হবে যে আপনার চালটা পারফেক্ট লবণ হবে। আর পাক্কি বিরিয়ানিতে কখনোই মাংসের লবণটা বেশি দিবেন না, কারণ মাংসের টেস্টই, আর চালের লবণটা আসবে সেদ্ধ করা পানি থেকে। তো এখানে আমি চালটা ছেঁকে নিয়েছি, এখন হচ্ছে লেয়ার দিয়ে দেওয়ার পালা। আপনারা চাইলে 2টা লেয়ার বা 3টা লেয়ার দিতে পারেন। তবে পাক্কি বিরিয়ানি যদি পারফেক্ট ঝরঝরা চান তাহলে অবশ্যই যে টিপসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি যে পাত্রে রান্না করবেন, মানে যে পরিমাণ রান্না করবেন তার দ্বিগুণ বড় পাত্র নিতে হবে। পাত্রর মাঝামাঝি থাকবে আপনার রান্না হওয়ার শেষ পর্যায়ের লেভেলটা। তো আমার বাসায় আজকে বড় পাত্র নিচে নামানো ছিল না, আর উপর থেকে মানে পলসার থেকে যে আমি আবার বড় হাঁড়ি নামাবো সেটাও পসিবল ছিল না, যেহেতু রোজার পাপা বাসায় ছিল না। যার জন্য আমি আমার ছোট হাঁড়িতেই বসিয়ে দিয়েছি। একটু চাপাচাপি হয়ে গেছে। আমি যে পরিমাণ মাংস রান্না করেছিলাম এখানে চাইলে আরও 1 পোয়ার মতো চাল অ্যাড করা যেত, কিন্তু আমার পাত্র ছোট হওয়ার কারণে আমি এখানে 1.5 কেজির চেয়ে একটু কম চাল নিয়েছি। আমি 3 কেজি মাংসের সাথে 1.5 কেজির চেয়ে একটু কম চাল নিয়েছি, আপনারা চাইলে 1.5 কেজি চাল দিতে পারবেন। তো আমি প্রত্যেকটা লেয়ারেই বাদাম কুচি, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ বেরেস্তার গরুর দুধ দেবো। গরুর দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, বাদামটা হচ্ছে সম্পূর্ণই অপশনাল, আর বেরেস্তাটাও দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে একটা লেয়ার দেওয়ার পর আমি আরও একটা লেয়ার সাজিয়ে নিচ্ছি। এই লেয়ারগুলো আপনি চাইলে 2 লেয়ার করতে পারেন, চাইলে 3 লেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে বিরিয়ানির মশলা যেটা বানিয়েছিলাম সেটাতে ছিল আপনার জয়ফল, জয়িত্রী, শাহি জিরা, নর্মাল জিরা, ধনিয়া গুঁড়া, তারপর এলাচ, দারচিনি, লং, বড় এলাচ, টার্নিশ। আমার যে ঘরোয়া মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করেছি। আমার ঘরে আজকে তেজপাতা ছিল না, এটার সাথে তেজপাতাও অ্যাড করতে হয়। আপনারা যদি মশলাটা বানিয়ে রাখতে চান সাথে পরিমাণ মতো তেজপাতা অ্যাড করে তারপর একটু শুকনা খোলার ভিতর টেলে নেবেন। মানে পাত্রটা গরম হলে একদম লো হিটে মিনিট খানেকের মতো টেলে নিলে যেই ময়েশ্চারটা থাকে ওটা চলে যাবে, তাহলে মশলাটা অনেক দিন ভালো থাকবে। আর যদি মনে করেন যে অল্প পরিমাণ তৈরি করে আপনারা একদিনেই রান্না করে ফেলবেন, তাহলে যতটুকু রান্না করবেন সেই পরিমাণ তৈরি করে সাথে সাথে রান্না করে ফেলতে পারবেন, সেটা টালতে হবে না। কাঁচাটার টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। তো এখানে প্রত্যেকটা লেয়ারে আমি বাদাম আর কাঁচামরিচ দিচ্ছি, আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা যদি আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। তবে এই অবস্থায় কিন্তু কাঁচামরিচটা কখনোই মাঝখান থেকে কেটে দেওয়া যাবে না, তাহলে এটার ঝালটা গলায় লাগবে। রান্নার কাছে আপনাদের যতটুকু ঝাল খেতে পছন্দ ততটা ঝাল আপনারা তরকারিতে দিয়ে দিবেন। আর এখানে চাইলে আপনারা ফ্লেভার ব্যবহার করতে পারেন, কাচির ফ্লেভার, বিরিয়ানি ফ্লেভার বাইরে কিনতে পাওয়া যায়। ফ্লেভারটা কিছুটা মাংসে ব্যবহার করবেন, আর কিছুটা হচ্ছে যে জাফরানটা আপনারা গুলিয়ে রেখেছিলেন সেই জাফরানটার মধ্যে দিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমার লাস্ট লেয়ারটা দেয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে আবারও বলে নিচ্ছি, আমি পাকা রাঁধুনি না, তবে আমি আমার এই রান্না করার কাছে রিভিউটা আমার আত্মীয়স্বজনের কাছ থেকে অনেক বেশি ভালো পাই। আমি যেরকমভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যেই জাফরানটা আমি প্রথমেই দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা প্রত্যেকটা লেয়ারেও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় উপর থেকে দিলে একদম পুরাটা পায়, যার জন্য আমি একদম লাস্টের স্টেজে এসে দিই। তো শেষে যতটুকু গুঁড়ো দুধ ছিল দিয়ে দিয়েছি উপরে, আর কাঁচামরিচ দিব না, দিতে পারলে ভালো হতো, আমার ঘরে তেমন কাঁচামরিচ ছিল না। কাঁচামরিচটা দিবেন জাস্ট এখন ফ্লেভারের জন্য। লেয়ারে আমরা যে কাঁচামরিচটা দিচ্ছি এটা ফ্লেভারের জন্য, এটা কোনো টেস্ট দেবে না। ঝালটা আপনারা রান্নাতে আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। আর লাস্টে দিয়ে দিব 1 ফালি লেবু একটু চিপে। এতে দমে দেওয়ার পর পুরা খাবারের স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে। আপনারা প্রত্যেকটা টিপস ফলো করে একবার বাসায় রান্না করে দেখবেন এবং রান্না করে আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। তো মোটামুটি সব কিছু শেষ, এখন শুধু দমে বসিয়ে দিব, এছাড়া আর কোনো কাজ নেই। তো আমি একটা মানে ভালো মতো আটবে, বাষ্প বের হয়ে যাবে না এরকম একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর চুলার হিটটা প্রথমে আপনাদেরকে 5 মিনিটের মতো একটু মিডিয়াম হাই হিটে 5 মিনিট রাখতে হবে, এরপর লো করে দিয়ে আধা ঘন্টার মতো দমে দিতে হবে। তো আমি যেন নিচে লেগে না যায়, আমার পাত্রটা যেহেতু একেবারেই পাতলা, যার জন্য আমি একটা তাওয়া দিয়ে নিয়েছি, বা যে কোনো জিনিস পোলাও জাতীয় জিনিস দমে বসানোর আগে একটা ভারী লোহার তাওয়া নিচে দিয়ে বসাবেন। যে কোনো পাত্রের মধ্যে দেখবেন যে নিচে লাগবে না, পুরো পোলাওটা অনেক সুন্দর দমে হয় এবং ঝরঝরা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি 30 মিনিট পর এটাকে নামিয়ে নিয়েছি। আর এটার স্মেলটা জাস্ট ওয়াও! আপনি যদি না খান এটা বুঝতে পারবেন না যেটা কী পরিমাণ মজা হয়েছে। ভাইরে ভাই, মাথা নষ্ট করার মতো একটা রেসিপি। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, বিশ্বাস করেন এটা খাওয়ার পর আপনি দোকানের কাচ্চি খাওয়া ছেড়ে দিবেন, আর দোকানের কাচ্চি খেতে চাইবেন না, যেটা আমার ফ্যামিলি মেম্বাররা এখন আর খেতে চায় না। তো
তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর বাসায় ট্রাই করলে কেমন হয়েছে সেটাও আমাকে জানাতে হবে। এখন হচ্ছে খাবার পালা, ফ্যামিলির সবাইকে নিয়ে খেতে বসেছি। গরিব মানুষ, মেঝেতেই বসে পড়লাম সবাই একসাথে খাওয়ার জন্যে। এত মজা হয়েছে দেখেন, একেবারে ধরার সাথে সাথেই মাংস আলুগুলো একদম মোমের মতো গলে গলে আসতেছে। এটা টেস্ট এক কথা একেবারেই অসাধারণ, খেতে খুব বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।